ছোট গল্প অভাব প্রথম পর্ব। এক প্লেট ভাতের আশায় 12 বছর বয়সে চাচার ঘরের মেঝেতে টিভি দেখার বাহানায় বসে থাকতাম। তারা আমার সামনে খাবার খেত, কিন্তু আমাকে কখনো বলতো না, আয় সোহান, ভাত খা কয়টা, সকাল থেকে তো না খেয়েই বসে আছিস। তাদের খাওয়া শেষ হলে আমি মন খারাপ করে ঘর থেকে চলে আসতাম আর মায়ের জন্য অপেক্ষা করতাম সন্ধ্যা পর্যন্ত। আমার বাবা যখন স্ট্রোক করে মারা গেলেন, তখন আমাদের মাথার উপরের আকাশটা যেন এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। বাবা মারা যাওয়ার পর আমার আপন চাচা রাতারাতি কেমন যেন পর হয়ে গেলেন। যে মানুষটা বাবার জানাজায় দাঁড়িয়ে সবচেয়ে বেশি কেঁদেছিলেন, সেই মানুষটা কিছুদিন পর থেকে আমাদের দিকে ফিরেও তাকাতেন না। মা আর আমার কষ্টের দিনগুলো ঠিক তখন থেকেই শুরু। ক্ষুধা জিনিসটা বড়ই নিষ্ঠুর। 12 বছরের একটা বাচ্চার পেট তো আর বোঝে না যে তার বাবা নেই, ঘরে চাল নেই। সকাল থেকে পেটে একটা দানাও পড়েনি। দুপুরের দিকে যখন ক্ষুধার তীব্রতায় পেটটা চুঁচু করত, তখন আমি নিরুপায় হয়ে চাচার ঘরের দিকে হাঁটা ধরতাম। চাচার ঘরের মেঝেতে বসে টিভি দেখা ছিল আমার একটা বাহানা মাত্র। আমার চোখ টিভির পর্দায় থাকতো ঠিকই, কিন্তু কান দুটো পড়ে থাকতো রান্নাঘরের দিকে। কখন থালা বাসনের শব্দ হবে আর কখন টেবিলে খাবার সাজানো হবে। একটু পরেই চাচি এসে খাবার বেড়ে দিতেন। চাচাতো ভাইয়েরা সবাই মিলে গোল হয়ে বসতেন। তরকারির ঘ্রাণ যখন আমার নাকে আসতো, তখন মুখ ভরে লালা চলে আসতো। আমি আর চোখে দেখতাম ধোঁয়া ওঠা গরম ভাত আর ট্যাংরা মাছের ঝোল। তারা আমার সামনেই আয়েশ করে খাবার খেতেন, চিবানোর শব্দও শোনা যেত। কিন্তু বিশ্বাস করুন, কেউ একটি বার আমার দিকে তাকিয়ে বলতো না, আয় সোহান, ভাত খা কয়টা, সকাল থেকে তো না খেয়ে বসে আছিস। না, তারা কেউ এই কথাটি কোনোদিন বলেনি। আমি টিভির দিকে তাকিয়ে শুকনো থুতু গিলতাম আর মনে মনে ভাবতাম, কেউ একজন ডাকুক। তাদের খাওয়া শেষ হয়ে যেত, তারা হাত ধুয়ে উঠে যেতেন। যখন বুঝতাম আর কোনো আশা নেই, তখন ভীষণ মন খারাপ আর চোখে পানি নিয়ে ধীরে ধীরে চাচার ঘর থেকে বেরিয়ে আসতাম। নিজের ভাঙা ঘরের বারান্দায় এসে চুপ করে বসে থাকতাম। মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করতে যেতেন সকালবেলা। দুপুর গড়িয়ে বিকাল হতো। আমার চোখ দুটো তাকিয়ে থাকতো রাস্তার দিকে, কখন মা ফিরবে। মা যখন সন্ধ্যায় ক্লান্ত শরীরে শাড়ির আঁচলে করে বা বাটিতে করে মানুষের বাড়ির বেঁচে যাওয়া খাবার নিয়ে আসতেন, তখন মনে হতো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হাতে পেয়েছি। মা নিজের মুখে এক লোকমা না দিয়ে সব আমার মুখে তুলে দিতেন, আর আমি রাক্ষসের মতো তা গিলতাম। এর মধ্যেও মাঝে মাঝে আমার জীবনে একটু আনন্দের আলো আসতো। আমার বড় চাচাতো বোন, যিনি শহরে থাকতেন, তিনি মাঝে মাঝে গ্রামে আসতেন। তার মনটা ছিল খুব নরম। আমাকে দেখলেই বলতেন, সোহান, এদিকে আয়, এই নে মিষ্টি খা, ফল খা। চাচির চোখের আড়ালে তিনি আমাকে এটা সেটা খেতে দিতেন। ওনার ভালোবাসা দেখে আমার মনে হতো, এই পৃথিবীতে মা ছাড়াও আমি বোধহয় কারো আপন। কিন্তু আমার কপাল খুব খারাপ। কিছুদিন পরেই ওনার বিয়ে হয়ে গেল। বিয়ের পর উনি পুরোপুরি সংসারী হয়ে গেলেন, গ্রামে আসা কমে গেল। আর সেই সাথে চাচার ঘর থেকে আমার ওই সামান্য ভাগটুকু চিরতরে বন্ধ হয়ে গেল। দিন তো আর থেমে থাকে না। ক্ষুধা আর অপমানকে সঙ্গী করেই আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। শরীরে একটু শক্তি আসতেই আমি আর মায়ের উপর বোঝা হয়ে থাকতে চাইলাম না। গ্রামের মানুষের জমিতে, হাটে বাজারে ছোটোখাটো টুকটাক কাজ করে দিতে লাগলাম। খুশি হয়ে কেউ কিছু পয়সা দেয়, আবার কেউ খেতে দেয়। এভাবেই আমাদের মা ছেলের টানাটানি সংসার কোনো মতে চলতে লাগলো। কষ্টের দিনগুলোর মধ্যেই আমি কৈশোর পেরিয়ে একটু একটু করে তরতাজা তরুণ হয়ে উঠেছি। ঠিক এই রকম এক সময় সেদিন দুপুরে চাচার বাড়িতে এক বিশাল শোরগোল। শহর থেকে চাচির বড় বোন তার স্বামী আর ছেলে মেয়েদের নিয়ে বেড়াতে এসেছেন। বড়লোক আত্মীয়, তাই চাচার বাড়িতে ইলাহি কাণ্ড। বাজার থেকে বড় রুই মাছ, খাসির মাংস, পোলাওয়ের চাল সব আনা হয়েছে। হঠাৎ চাচি আমাদের ঘরের সামনে এসে মাকে ডেকে বললেন, ও সোহানের মা, বাড়িতে মেহমান এসেছে। আমি একলা হাতে সব পারতেছি না, একটু এসে হাত লাগাও তো।
মা আমার চিরকালই সরল আর পরোপকারী। চাচির ডাক শুনে মা নিজের ঘরের কাজ ফেলে মুখে এক চিলতে হাসি নিয়ে চলে গেলেন চাচির রান্নাঘরে। মা পোলাও চড়ালেন, খাসির মাংস কষাতে লাগলেন। মাংস কষানোর সেই সুবাস আমার ঘর পর্যন্ত চলে আসছে। রান্নাঘরে মা হাসি মুখে চাচির সাথে কাজ করছেন আর সুস্বাদু সব রান্না করছেন। দূর থেকে মায়ের সেই রান্নার দৃশ্য দেখে আমার মনে এক চিলতে আশার আলো জাগল। আমি ভাবলাম, মা যখন নিজের হাতে এত ভালো ভালো রান্না করছে, চাচি নিশ্চয়ই খুশি হয়ে আজ আমাদের মা ছেলেকেও একটু খেতে দিবেন। অন্তত মেহমানরা খাওয়ার পর মা আর আমার পাতেও একটু মাংস পোলাও জুটবে। টানা কয়েকদিন ধরে পেটে ভালো কোনো খাবার পড়েনি। খাসির মাংসের সেই সুবাসে জিভে পানি চলে আসলো। আমি আর লোভ সামলাতে পারলাম না। পা টিপি টিপি রান্নাঘরের পিছনে গিয়ে দাঁড়ালাম। চাচি তখন অন্য ঘরে মেহমানদের সাথে কথা বলায় ব্যস্ত। মা একা একা মাংসের ডেকচি নাড়ছে। আমি চুপি চুপি রান্নাঘরে ঢুকি মায়ের শাড়ির আঁচল টান দিলাম। ফিস করে বললাম, আম্মা, আমারে এক টুকরা মাংস দাও, খুব ক্ষুধা লাগছে, দাও। মা আমার কথা শুনে চমকে উঠলেন। ওনার চোখ দুটো ভয়ে আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। মা হড়বড় করে তার পাশটা দেখে নিয়ে আমার হাতটা চেপে ধরে সরাসরি না করে দিলেন। হায় হায় বাজান, এইগুলি বলিস না। তোর চাচি যদি দেখে তুই এখান থেকে মাংস খাচ্ছিস, তাহলে আর রেহাই থাকবো না, আমাদের পিঠের চামড়া তুলে নিবে। এখন যা এখান থেকে, পড়ে দেখবো নে। কিন্তু 12-13 বছরের ক্ষুধার্ত জিদের কাছে তখন মায়ের ভয়ে হেরে গেল। আমি মায়ের বারণ শুনলাম না। ডেকচির পাশেই একটা বাটিতে কষানো মাংস রাখা ছিল। আমি লোভ সামলাতে না পেরে মায়ের চোখের আড়ালে চট করে হাত বাড়িয়ে সেখান থেকে বড় এক টুকরা মাংস তুলে নিলাম। মা না না করে ওঠার আগেই আমি সেই মাংসের টুকরা মুখে পুরে দিলাম। মাংসের স্বাদটা জিভে লাগার সাথে সাথেই মনে হলো যেন অমৃত খাচ্ছি। কিন্তু সেই সুখ মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী ছিল। ওরে চোরের দল, ঘর তো না যেন চোরের আস্তানা বানাইছে। হঠাৎ দরজার গোড়া থেকে এক তীক্ষ্ণ চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। আমি চমকে তাকিয়ে দেখি চাচি দরজায় দাঁড়িয়ে আছে। ওনার চোখ দুটো রাগে লাল আর মুখটা হিংস্র দেখালো। চাচি এক মুহূর্ত সময় নষ্ট না করে রান্নাঘরে ঢুকে আমার হাতটা ঝাটকা মেরে ধরলেন। তারপর চিৎকার করে বলতে লাগলেন, চোরের ঘরের চোর, যেমন মা তেমন তার পোলা। নিজে তো চোর, এখন পোলারেও চুরি করে মাংস খাওয়া শিখা দিতাছে। মানুষের বাড়ির খাবার চুরি করতে লজ্জা লাগে না? মায়ের মুখটা পলকে ফ্যাকাশে হয়ে গেল। মা হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, আপা, আমার পোলাডারে বইকেন না, ও ছোট মানুষ, লোভ সামলাইতে পারে নাই, ও চুরি করে নাই আপা। কিন্তু চাচি কি আর থামার মানুষ? তিনি উঠানে গিয়ে চিৎকার করে চাচাকে শোনানোর জন্য বলতে লাগলেন, সবাই আইসা দেখো, চোরের মা চুরি কইরা তার ছেলেরে মাংস খাওয়াচ্ছে। এদেরকে বাড়িতে আশ্রয় দেওয়াই আমাদের ভুল হইছে। মুখের ভিতর সেই মাংসের টুকরাটা তখন আমার কাছে বিষের মতো লাগছিল। আমার চোখের সামনে আমার মায়ের মুখটা অপমানে কাঁপতে লাগলো। চলবে,